আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে নাকাল জনজীবন। ভোর থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক গ্রাহক তেল পাচ্ছেন না। আবার কোথাও তেল এলেও তা অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেকের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ না পেলে কাল পাওয়া যাবে কিনা সেই শঙ্কা থেকে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। পাম্প কর্তৃপক্ষ বলছেন, আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ করা ও ব্যক্তিগতভাবে মজুত করার প্রবণতায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এই মুহূর্তে পাম্পে তেল বিতরণের খবর জানাতে যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, তেল সংকট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কি বলছেন? এছাড়া জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিলি, জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণের কথা রয়েছে আজকে, সেটি সচিবালয়ে আসলে আলোচনার পরে নিশ্চয়ই আমাদেরকে জানানো হবে। এখন আমি আসলে যে পেট্রোল পাম্পগুলোর চিত্র দেখছি রাজধানীর, সেই অনেক কয়েকটি পেট্রোল পাম্প আমি ঘুরে দেখেছি। বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসলে বন্ধ রাখা হয়েছে এবং যেই পেট্রোল পাম্পগুলো চালু রাখা হয়েছে, যেগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে, সেগুলোতে প্রয়োজনের তুলনায় অর্থাৎ স্বাভাবিকভাবে যে চাপ থাকে তার থেকে 2-3 গুণ বেশি চাপ রয়েছে। আমি এই মুহূর্তে আছি আসাদ গেটে অবস্থিত সোনার বাংলা পেট্রোল পাম্পে এবং এই পাম্পে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে অন্য সময়গুলোতে যেগুলো যখন স্বাভাবিক সময় ছিল তখন কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে 2 থেকে 3 লরি তেল যদি তারা নিয়ে আসতেন তাহলে সেটি সরবরাহ করার জন্য যে স্বাভাবিক চাহিদা, সেই চাহিদাটা পূরণ করতে পারতেন। কিন্তু এই যে তেল সংকট, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার কারণে যে তেলের উপর যে প্রভাবটি পড়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এর কারণে আমাদেরকে একটু বুঝে শুনে তেল খরচ করার কথা এবং জ্বালানি মজুদের বিষয়ে যে সরকার যে তথ্যটি দিয়েছিল তারপর থেকে কিন্তু এই যে তেলের চাহিদা সেটা অস্বাভাবিক হয়ে গেছে। কারণ এই সোনার বাংলা পাম্পে যেটি 2-3 লরি ট্যাঙ্ক তেল দিয়ে চাহিদা পূরণ করা যেত, এখন সেটি দৈনিক 6-7 লরি ট্যাঙ্ক তেল এনেও কিন্তু চাহিদা পূরণ করতে পারছেন না কর্তৃপক্ষ। আমরা যারা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছেন তারাও যেমন বলছেন যে আসলে মানুষের যে চাহিদাটা, সেই চাহিদা অনুযায়ী যদি তেল নেয় তাহলে এই বিড়ম্বনাটা হয় না। অর্থাৎ গ্রাহকরাও স্বীকার করছেন যে বেশ কিছু এমন গ্রাহক রয়েছেন যারা চাহিদার চেয়ে বেশি তেল নিয়ে সেই তেলগুলো মজুত করছে। সেই মজুত করা তেল দিয়ে আবার তারা দীর্ঘদিন ব্যবহার করার যে প্রবণতা, এটি আসলে মূলত প্রভাব পড়েছে। সরকার থেকে কিন্তু বলা হচ্ছে যে তেল সরবরাহ করার মতো যে তেল সেটি তারা সরবরাহ এখন অব্যাহত রেখেছেন এবং সেইটির কারণে দৈনিক যে চাহিদা সেটি এখন পর্যন্ত সংকট হওয়ার কথা নয়। তবে যারা তেল মজুত করছেন সেই প্রবণতার কারণে এখন পর্যন্ত সংকট হয়েছে। আমাদের একজন সহকর্মী চট্টগ্রামে আছেন, সেই চট্টগ্রামের চিত্র আসলে আমরা নিশ্চয়ই জানতে পারবো। আমরা এখন চট্টগ্রামে চলে যেতে চাই। জি, আমি জি জ্বালানি তেলের বিষয়টা আমরা মূলত বাংলাদেশে বছরে প্রায় 60 লাখ মেট্রিক টন জ্বালানি আমরা ব্যবহার করি এবং এর পুরোটাই আমরা আমদানি নির্ভর। এই যে আমি আমদানি পরিস্থিতি সম্পর্কে জানাবো যে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর হয়ে যে জ্বালানিগুলো আসে সে সরবরাহ এবং পরিবহন ব্যবস্থার মধ্যে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন আজকে চট্টগ্রাম বন্দরের ভেতর এবং বাইরে অর্থাৎ জেটি এবং বহির্নোঙরে 39টি জাহাজ আছে, যার সিংহভাগের মধ্যে রয়েছে জ্বালানি। এর মধ্যে বেশিরভাগ হচ্ছে যে গ্যাস জাতীয় এলপিজি, এলএনজি এইসব, এবং একটি ক্রুড অয়েল জাহাজ, ক্রুড অয়েলবাহী একটি জাহাজও সেখানে রয়েছে। যে ক্রুড অয়েলটা হচ্ছে যে মূলত প্রধান আমাদের প্রয়োজনীয় এবং এটি চট্টগ্রাম বন্দরে ভেড়ার পর এখান থেকে দেশের অন্যতম রিফাইনারি যে ইস্টার্ন রিফাইনারিতে রিফাইন করে 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে
পদ্মা, মেঘনা, যমুনা তিনটির মাধ্যমে সরবরাহ করে থাকে। এই সরবরাহ এখনও অব্যাহত আছে এবং এখনও পর্যন্ত তীব্র কোনো সংকট নেই। তবে সরবরাহ ব্যবস্থা যদি ব্যাহত হয়ে যায় কখনো, তবে সেটাই হবে একটা সংকটের কারণ। এই মুহূর্তে যে ভিড়ভাট্টা সেটি একমাত্র অনিশ্চয়তার কারণে আগামীতে কয়েকদিন পর পাবো কিনা এই ধরনের একটা অনিশ্চয়তা থেকে এই ভিড়ভাট্টাগুলো হচ্ছে। যে সরকার যদি তাদের অবস্থান ক্লিয়ার করে এবং বিকল্প উৎস থেকে আমদানি করার একটা উদ্যোগটা নিশ্চিত করে, তাহলে সম্ভবত এই সংকট আর বেশি দিন থাকবে না। ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ঢাকা এবং ঢাকার বাইরে পেট্রোল পাম্পে তেল সংকটের খবর। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরীর স্কুল পর্যায়ের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সচিবালয়ে তিনি বলেন, মন্ত্রিপরিষদ বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। স্কুলগুলোকে তারা নতুন বাস সিস্টেম করা, ইন্ট্রোডিউস করা, বাসে আসা, এই সেগুলো নিয়ে ভাবনা চলছে। ইলেকট্রিক বাস, ব্যাটারি সিস্টেম বাস, সোলার এনার্জি বাস, এগুলি কিভাবে আমরা এই প্রবলেম ফেস করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, জ্বালানি তেল সংকট সমাধানে আর কি পদক্ষেপ নিচ্ছে সরকার, বিস্তারিত জানাবেন আমাদের। জ্বালানি তেল সংকট সমাধান বা উদ্ভূত যে পরিস্থিতি, বৈশ্বিক সংকটে যে সমস্যা তৈরি হয়েছে, সেটি নিয়ে আসলে এই মুহূর্তেও প্রধানমন্ত্রী বৈঠক করছেন জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে, এবং তাদের জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীও ছিলেন। যদিও আপনি জানেন যে দেশে এখন বড় ধরনের যে দুটি সমস্যা তৈরি হয়েছে, সেই দুটি সমস্যার মধ্যে জ্বালানি সংকট যেমন একটি, এবং অন্যদিকে রয়েছে অন্য সমস্যাটির মধ্যে যে হামের যে সমস্যা, হামের প্রকোপ, সেই হামের প্রকোপটিও রয়েছে। সব মিলিয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে, সেই সংকটগুলো থেকে উত্তরণের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, মন্ত্রিপরিষদ সচিব পর্যায়ে এবং মন্ত্রণালয়ের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, এবং সেই হয়তো বা জ্বালানি সংকট নিরসনে যেই বৈঠকটি চলছে সেটি থেকে বের হলে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তখন হয়তো সাংবাদিকদের সাথে এখানে ব্রিফ করতে পারেন, অথবা মন্ত্রণালয়ে গিয়েও তারা আনুষ্ঠানিক ব্রিফিং করতে পারেন। এছাড়া শিক্ষামন্ত্রী যেটি জানিয়েছেন যে এই হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকট, বিশেষ করে এটিকে নিয়ন্ত্রণে বা এক ধরনের সংকট সমাধানে বা মোকাবেলায় যে কি করণীয়, সেই জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথমত তারা যেটি বলেছেন যে মহানগরীর পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল কলেজ পর্যায় পর্যন্ত, এবং বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 3 দিন সশরীরে ক্লাস এবং 3 দিন অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে কিনা সেই বিষয়টি ভাবা হচ্ছে, এবং সেই বিষয়টি তারা জানিয়েছেন। এটি মন্ত্রিপরিষদ পর্যায়ে বৈঠক শেষে হয়তোবা সেটি বাস্তবায়নের পথে যাওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা যে জরিপটি করেছেন যে অভিভাবক পর্যায়ে, সেই অভিভাবক পর্যায়ে থেকেও কিন্তু অভিভাবকরা 50%-রও বেশি অভিভাবক কিন্তু অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর কথা বলেছেন। যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে যে অন্তত অর্ধেক সময় অনলাইনে করে বাকি অর্ধেক সময় শিক্ষার্থীরা স্কুলে যাবে, এই বিষয়টি তারা করেছে, এবং এটি হয়তো বা পাশ হলে তখন সেটি আরও আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বৈঠক চলছে, বৈঠক শেষে যদি মন্ত্রীরা বের হয় সে ক্ষেত্রে আমাদেরকে ব্রিফিং করবেন। জানছিলাম জ্বালানি তেল সংকট নিয়ে সচিবালয় বৈঠকের খবর। এই বিষয়ে রাজধানীর শিশু হাসপাতাল থেকে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, রাজধানীতে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং কবে নাগাদ শিশুরা টিকা পাবেন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিলি, আপনাকে ধন্যবাদ। সেটি বলি যে শিশু হাসপাতালে আজকে চিত্র গত 24 ঘন্টায় 22 জন শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং এর মধ্যে 52 জন ভর্তি রয়েছে। আর জানুয়ারি থেকে মার্চ আজকে পর্যন্ত
52 জন রোগীকে তারা এই সংক্রমণে সংক্রমিত হয়েছে। এই তথ্যটি শিশু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যে গত 7 দিনের মধ্যে অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে 3 জন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি এবং একই সাথে চিকিৎসকরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই রোগে আক্রান্ত হওয়ার অন্যতম যে কারণ সেটি হচ্ছে যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম যে সকল বাচ্চাদের তারা আক্রান্ত হন এবং একই সাথে 6 মাস থেকে 9 মাস অর্থাৎ এই বয়সের শিশুরা বেশি আক্রান্ত হন, কারণ 9 মাসের শেষ দিকে হচ্ছে হামের যে প্রতিষেধক সেই টিকাটি দেওয়া হয়, অর্থাৎ যারা হামের টিকা পাননি অথবা দুটো টিকার মধ্যে একটি টিকা দিয়েছেন এই ধরনের শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হন এবং এর প্রাইমারি যে প্রতিষেধক বা সেটি তারা বলছেন যে শিশু যখনই হামে আক্রান্ত হবে তখন তাদেরকে আইসোলেটেড করা অর্থাৎ তাদেরকে আলাদা রুমে রাখতে হবে এবং প্রয়োজনে যে সকল বাচ্চারা অর্থাৎ একটু বড় বা স্কুলে যায় যদি এরকম কেউ থাকে তাদেরকে সম্পূর্ণভাবে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং একজন সংক্রমিত বাচ্চা থেকে কমপক্ষে 18 জন বাচ্চা আক্রান্ত হতে পারে। এটি হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। সেজন্যই তাদেরকে বলা হয়েছে যে চিকিৎসার পাশাপাশি তাদেরকে প্রাথমিকভাবেই আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানিয়েছিল যে প্রায় 700-র কাছাকাছি শিশু সারা দেশে আক্রান্ত হয়েছেন এবং আর শুধুমাত্র শিশু হাসপাতালেই গত 7 দিনে 3 জন শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম রাজধানীতে হাম আক্রান্ত শিশুদের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।